কোভিড-19 মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ। করোনা ভাইরাস ডিজিজ 2019। করোনা ভাইরাস ডিজিজ 2019, এটার যে এটিওলজিক্যাল এজেন্ট সেটা হচ্ছে সার্স-কোভ-2 ভাইরাস। সার্স-কোভ-2 এর ফুল মিনিং হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। করোনা ভাইরাস হচ্ছে একটা ভাইরাসের গ্রুপের নাম, তার মধ্যে একটা হচ্ছে সার্স-কোভ-2। এটার ইনিশিয়ালি যখন উহান চায়নাতে শুরু হয় তখন সেটার প্রথমে নামকরণ করা হয়েছিল সেটা নোবেল করোনা ভাইরাস। পরে সেটার নামকরণটা চেঞ্জ করে বর্তমান নাম হচ্ছে সার্স-কোভ-2। তাহলে করোনা ভাইরাস 2019, it is caused by SARS severe acute respiratory syndrome coronavirus 2. It is a new coronavirus, still evolving and put the scientific authority in the puzzle. মানে হচ্ছে এই ভাইরাসের গতি প্রকৃতি, ভাইরাসটা আসলে বডিতে কি করে, কিভাবে ট্রান্সমিশন হয়, এগুলো নিয়ে যত কিছু জানা গেছে কোনোটাই আসলে পুরোপুরি জানা যায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে যে সায়েন্টিফিক অথরিটি এবং ডাক্তারদেরকে একটা পাজলের মধ্যে ফেলে দিছে। তো এটা একটা বাংলাদেশের একটা দিনের গ্রাফ, এবং প্রত্যেকটা দেশে গ্রাফ একই রকম। এই ডান দিকের এক্স বার যেটা, সেটাকে আমরা যদি প্রথম কেস ডিটেকশন করা থেকে ডিউরেশনটা ধরি এবং উপরের দিকে হচ্ছে নাম্বার অফ কেস, তাহলে দেখা যাচ্ছে যে কোনো দেশে প্রথমে শুরু হয় অল্প মাত্রায়। শুরুতে আমাদের দেশে প্রথমে ধরা পড়ে 8ই মার্চ, তো সেখানে 3 জন পেশেন্ট ছিল। 3 জন থেকে তারপরে 5 জন, 7 জন, 10 জন বাড়তে বাড়তে লাস্ট হচ্ছে অ্যারাউন্ড 4000, 3500 থেকে 4000। তাহলে এটা হচ্ছে টিপিক্যাল প্যাটার্ন অফ মানে কোভিড-19 প্যান্ডেমিক। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বাদুড়ের ছবি। এটা ধারণা করা হয় যে বাদুড় রিজার্ভার হিসেবে কাজ করতে পারে এখানে, কারণ বাদুড়ের যে ভাইরাস পাওয়া গেছে সেটার সাথে সার্স-কোভ-2 ভাইরাসের সিমিলারিটি পাওয়া গেছে। সেটা হচ্ছে বলা হচ্ছে এটি হাইলি ইনফেকশাস ভাইরাস। হাইলি ইনফেকশাস মানে একজন পার্সন থেকে আরেকজন পার্সন বা এনভায়রনমেন্টের মাধ্যমে দ্রুত ছড়ায়। একটা রিসার্চ থেকে এটা বোঝা যাচ্ছে যে মানে মোটামুটি একটা ধারণা যে একটা কমিউনিটিতে করোনা ভাইরাস থেকে যদি একটা ডেথ হয়, ওয়ান ডেথ ইন্ডিকেটস 500 ইনফেক্টেড পিপল ইন দ্য কমিউনিটি অর ইন দ্য কান্ট্রি। মানে একজন পিপল এফেক্টেড হলে সেখানে ধরে নেওয়া হয় 500 পেশেন্ট আছে। কারণ আমরা যদি জানি করোনা ভাইরাস যে মর্টালিটি বলা হয় 1 to 2%, সেটা কিন্তু ওভারঅল সিমটোমেটিক পেশেন্ট যারা তাদের মর্টালিটি। কিন্তু পরবর্তীতে আমরা আসবো যে কিছু পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, আপ টু 50% পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে। আর কিছু পেশেন্টের অ্যাসিমটোমেটিক কিন্তু পরবর্তীতে সিমটম ডেভেলপ করে, এগুলাকে বলা হয় প্রিসিমটোমেটিক। তাহলে অ্যাসিমটোমেটিক, প্রিসিমটোমেটিক আর হচ্ছে সিমটোমেটিক সব মিলিয়ে যে কেস, এগুলা হিসাব করলে ডেথ দেখা যায় 0.2%। সেই হিসাবে একটা ডেথ মানে কমিউনিটিতে 500 ইনফেক্টেড পিপল আছে ধরে নেওয়া যেতে পারে। আর এখানে একটা ছবিতে দেখানো হয়েছে করোনা ভাইরাসের বা যে কোনো প্যান্ডেমিকের সাধারণত 4টা স্টেজ থাকে। 4টা স্টেজের মধ্যে স্টেজ 1 হচ্ছে ইম্পোর্টেড কেস। ইম্পোর্টেড মানে হচ্ছে প্রথমে বলা হচ্ছে ইম্পোর্টেড বোঝা যাচ্ছে যে বাইরের দেশ থেকে, যেসব দেশে করোনা ভাইরাস ডিজিজ আক্রান্ত আছে সেই সব দেশে যারা ট্রাভেল করছে, মানে তারা দেশে আসার পরে যদি এফেক্টেড হয় সেটাকে হচ্ছে ইম্পোর্টেড কেস। আর এই ইম্পোর্টেড কেস যখন ওই নির্দিষ্ট, আমি বাংলাদেশের কথা ধরি, বাংলাদেশের একটা মানুষকে ট্রান্সমিশন করলো, সেটাকে বলা হচ্ছে লোকাল ট্রান্সমিশন। মানে ট্রাভেলার্স থেকে লোকাল পিপলের, এটা হচ্ছে লোকাল ট্রান্সমিশন। আর স্টেজ 3 হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে যে কমিউনিটির একটা পিপল থেকে আরেকটা পিপল, এদেরকে ট্রাভেলারের সংস্পর্শে আসার দরকার নাই। তাহলে প্রথমে ইম্পোর্টেড কেস, এরপরে লোকাল ট্রান্সমিশন, এরপরে কমিউনিটি ট্রান্সমিশন। এর জন্য কিন্তু বাংলাদেশে প্রথম যখন টেস্ট করা হয় তখন বলা হচ্ছিল যে কমিউনিটি ট্রান্সমিশন নাই, এজন্য বিদেশি কারো সংস্পর্শে না আসলে তা কিন্তু টেস্ট করা হতো না। আইডিসিআর প্রথমে এই কথা বলতো, কিন্তু এখন কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন এই স্টেজে যাওয়ার ফলে এখন আর
ওই ডেফিনিশনে চেঞ্জ হয়ে গেছে, কারো কন্ট্যাক্টে আসার দরকার নেই, কে কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা বোঝাও যাবে না। এটা হচ্ছে স্টেজ 3। আর স্টেজ 4 হচ্ছে এপিডেমিক। এখানে হচ্ছে লার্জ নাম্বার অফ পেশেন্ট এফেক্টেড, এটা হচ্ছে ওয়ার্স্ট সিনারিও। বর্তমানে বাংলাদেশে কিন্তু এপিডেমিক ফেজে আছে। তো এটা হাইলি ইনফেকশাস, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই জন্য আমরা যদি ইনফেকশন কন্ট্রোল করতে চাই তাহলে আর্লি ডায়াগনোসিস বা আইডেন্টিফাইং কেসেস, যে কোনো কেস এফেক্টেড হওয়ার সাথে সাথে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং যাতে স্প্রেড না করে তার জন্য ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ আইসোলেশন আলাদা রাখতে হবে। আচ্ছা, এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো আছে। এটা হচ্ছে একটা টিপিক্যাল গ্রাফ ফর এনি প্যান্ডেমিক। কথা শুনতে সমস্যা হচ্ছে ভাইজেদ? না স্যার, শোনা যাচ্ছে স্যার। না, ওই যে আজান দিচ্ছে তো, মানে ওইটার জন্য শুনতে সমস্যা হচ্ছে। না না স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, সমস্যা হচ্ছে ঠিক না। আছে। আচ্ছা, এখানে এই গ্রাফের এই লাইনটাতে দেখানো আছে টাইম সিন্স ফার্স্ট কেস, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ করোনা ভাইরাস কেসেস। তার প্রত্যেক দেশের একটা হেলথ সিস্টেমের ক্যাপাসিটি আছে। এই লাইনটা হচ্ছে মানে দেখানো হচ্ছে ক্যাপাসিটি অফ দা হেলথ কেয়ার সিস্টেম। তাহলে করোনা ভাইরাস একটা নির্দিষ্ট সংখ্যা যদি লিমিটের মধ্যে থাকে তাহলে সেটা হেলথ সিস্টেমের ক্যাপাসিটির মধ্যে থাকবে। এখানে বলা হচ্ছে যে টেক প্রিকশন এন্ড স্লো দা স্প্রেড অফ করোনা ভাইরাস। আমরা যদি পর্যাপ্ত প্রিকশন এবং ভাইরাসের ট্রান্সমিশনটাকে স্লো করতে পারি তাহলে আমাদের এই টোটাল করোনা ভাইরাস কেস এই গ্রাফের মধ্যে থাকবে, নীল যেটা, মানে উইদিন দা ক্যাপাসিটি অফ দা হেলথ কেয়ার সিস্টেম। আর সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আমরা প্রিকশন না নেই এবং ভাইরাস ট্রান্সমিশন সেটাকে স্লো করতে না পারি, তাহলে গ্রাফটা হবে এরকম, মানে হিউজ নাম্বার অফ কেসেস দ্যাট গো বিয়ন্ড দ্য লিমিট অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম অফ এনি কান্ট্রি। তাহলে হেলথ সিস্টেমটা পুরো কোলাপস করে যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য আর্লি রিকগনিশন অ্যান্ড লিমিটিং দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস ট্রান্সমিশন। আচ্ছা, ভাইরোলজি, এটা হচ্ছে SARS-CoV-2 ভাইরাস। অলরেডি আমরা বলছি যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এটা হচ্ছে একটা এনভেলপড ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ভাইরাস দুই রকম আছে, আমরা জানি ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। এটা হচ্ছে আরএনএ ভাইরাস। এই যে এই ছবিটা দেখা যাচ্ছে বাম দিকের, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে যে ভিউটা দেখা যায় সেটার একটা ম্যাগনিফাইড পিকচার। তো করোনা ভাইরাসের বাইরে এরকম অনেক প্রজেকশন থাকে, এটাকে স্পাইক প্রোটিন বলা হয়। এটা হচ্ছে স্পাইক প্রোটিন। আচ্ছা, আমার ওই যে মাউসের অ্যারোটা দেখা যায় ভাই যে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্পাইক প্রোটিন। এটা হচ্ছে ভাইরাসের বডির যে সেলের সাথে বাইন্ড করে, তার জন্য স্পাইক প্রোটিনটা লাগে। আর এরপর হচ্ছে এনভেলপ। এই যে মাঝখানে যে এনভেলপ দেখা যাচ্ছে এই লাল রঙের, এটা হচ্ছে এনভেলপ। এই এনভেলপটা মানে গবেষণায় বলা হচ্ছে যে র্যাপিডলি ডেস্ট্রয়েড বাই অ্যালকোহল বেসড সলিউশন অ্যান্ড সোপ। এই জন্য বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা অ্যালকোহল বেসড হ্যান্ড ওয়াশ সেগুলো দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়। এটা ভাইরাসের এনভেলপকে ডিস্ট্রয় করে, তাহলে ভাইরাসটা তার ইনফেক্টিভিটি থাকে না। আর ভিতরে যে যে পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আরএনএ। আরো অনেক ধরনের প্রোটিন আছে, এটা আমাদের দরকার নেই। তাহলে স্পাইক প্রোটিন এবং এনভেলপ, আর ভিতরে হচ্ছে আরএনএ। তারপর হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। মোড অফ ট্রান্সমিশনের মধ্যে মেইনলি দুইটা সোর্সে হয়, একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন আর একটা হচ্ছে ফোমাইট। ড্রপলেট নাম থেকেই বোঝা যাচ্ছে, মানে তোমরা হয়তো অলরেডি সবাই জানো। ড্রপ হচ্ছে একটা পানির ফোঁটাকে যদি আমরা ড্রপ ধরি, সেটাকে অনেক টুকরা করলে যেটা হবে সেটা হচ্ছে ড্রপলেট, মানে ড্রপের ভগ্না মানে ভাঙ্গাচোরা অংশ। তো একটা মানুষ যখন হাসি বা কাশি দেয় তার সাথে এরকম অসংখ্য ভাইরাস সেখান থেকে বের হয়, এগুলো হচ্ছে ড্রপলেট।
এই ড্রপলেটের কাছাকাছি যদি কোনো মানুষ থাকে, যেমন ক্লোজ কন্ট্যাক্ট যদি থাকে, তাহলে সরাসরি যে হেলদি পিপল তার কিন্তু নোজ, মাউথ এবং আই যেসব জায়গায় মিউকাস মেমব্রেন আছে সেখান দিয়ে তার বডিতে এটা ঢুকে যাবে এবং তাকে ইনফেক্টেড করতে পারে। এটা হচ্ছে ডাইরেক্ট মানে ড্রপলেট দিয়ে সরাসরি ইনফেকশন হওয়া। আর যদি কাছাকাছি কেউ না থাকে তাহলে তো মানে ডাইরেক্ট যে ইনফেকশন সেটার চান্স নেই। তাদের ক্ষেত্রে যেটা হয় এই ড্রপলেট গুলো নিচে পড়ে যায়, ভারী জিনিসগুলো নিচে পড়ে যায় এবং কতটুকু দূরে গিয়ে পড়তে পারে এটা করোনা ভাইরাসের এখনো মানে ক্লিয়ার না, তবে ধারণা করা হয় 6 ফুট পর্যন্ত হতে পারে, 2 মিটার এর মধ্যে ড্রপলেট গুলো পড়বে। কাজে যেই জিনিসের মধ্যে পড়বে সেই জিনিসই কিন্তু কন্টামিনেটেড হবে। এবং যে ফোমাইট, ফোমাইট বলতে বোঝায় আমাদের মানে হাউস হোল্ড যেসব ম্যাটেরিয়াল, যেসব জিনিসের মাধ্যমে ইনফেকশন ছড়াতে পারে এগুলোকে বলা হচ্ছে ফোমাইট। যেমন এখানে কিছু ছবি দেখানো হচ্ছে, মানে ল্যাপটপ বা কম্পিউটার, চামচ, যে কোনো জিনিসের উপরে যদি এই জীবাণু থাকে তাহলে সেটার মাধ্যমে সেটা যখন কোনো হেলদি মানুষ টাচ করবে, এই যে এখানে ছবিতে দেখানো আছে যে এটা একটা ইনফেক্টেড পিপল, সে একটা ল্যাপটপ ইউজ করছে, ল্যাপটপ ইউজ করার পরে মানে বাটনের মধ্যে সে ভাইরাসটা তার হাতের মাধ্যমে কন্টামিনেট করে রাখলো। এই ল্যাপটপটাই যখন একটা সুস্থ মানুষ আবার ধরবে এবং তারপরে তার নাকে অথবা মুখের মধ্যে টাচ করবে, সেখান থেকে সে কিন্তু ইনফেক্টেড হবে। তাহলে এই দুটা হচ্ছে মেইন মোড অফ ট্রান্সমিশন, একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন আর একটা হচ্ছে ফোমাইট ইনফেকশন। এখানে আরেকটা টার্ম আছে লেখা হয় না, এটা হচ্ছে অ্যারোসল জেনারেশন। এই ড্রপলেটের চেয়ে আরো ছোট ধরনের ড্রপ তৈরি হতে পারে, সেটাকে বলা হয় অ্যারোসল। অ্যারোসলের মাধ্যমে বাতাসে ঘুরে বেড়াতে পারে। তো পরবর্তীতে আমরা দেখবো অ্যারোসল জেনারেটিং কিছু প্রসিডিওর আছে, যেমন নেবুলাইজেশন একটা প্রসিডিওর, ইনভেসিভ মানে মেকানিক্যাল ভেন্টিলেশন এগুলো একটা প্রসিডিওর। সেগুলো হলে কিন্তু ছোট ছোট ড্রপ এটা পুরো বাতাসে ভেসে বেড়াতে পারে, ঠিক আছে? তখন কিন্তু আর এই 6 ফুট ডিস্টেন্স মানবে না, এটা অনেক দূরে চলে যেতে পারে এবং ওই রুমের ভিতরে যারা যাবে সবাইকে কিন্তু এফেক্টেড করতে পারে। ইনকিউবেশন পিরিয়ড এভারেজ রেঞ্জ হচ্ছে 4 to 6 ডেজ, 4 থেকে 6 দিন। এটা মানে ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে এক্সপোজার অফ দ্য ভাইরাস থেকে সিমটম ডেভেলপ করা পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তবে এটা কিন্তু 1 দিন থেকে 14 দিন পর্যন্ত হতে পারে। যেহেতু লংগেস্ট 14 দিন পর্যন্ত হতে পারে, এই জন্যই কিন্তু ওই যে কোয়ারেন্টাইনের যে কথাটা, 14 দিনের কথাটা এখান থেকে আসছে। যে কোনো মানে পিপল যদি কোনো করোনা ভাইরাস রোগীর সাথে এক্সপোজ হয় তাহলে সে 14 দিন পর্যন্ত তার কোয়ারেন্টাইনে থাকা লাগতে পারে। আর একটা হচ্ছে ইনফেকশাস পিরিয়ড। একটা ইনফেক্টেড পিপল সে কোন সময়ের মধ্যে আরেকজন সুস্থ মানুষকে ইনফেকশন ছড়াতে পারে, এটা আমি লিখছি -2 to +10 ডেজ। তার মানে হচ্ছে তার সিমটম ডেভেলপ করার 2 দিন আগে থেকে এবং সিমটম শুরু হওয়ার আরো 10 দিন পর পর্যন্ত, এই 12 দিনের মধ্যে কিন্তু ইনফেকশন স্প্রেড করতে পারে। তার মানে একটা করোনা ভাইরাস পেশেন্ট যদি আমরা পাই, তার যদি কন্ট্যাক্ট ট্রেসিং করতে যাই সে কার কার কন্ট্যাক্টে গেছে, এবার একজন ডাক্তার হসপিটালের সে যদি অ্যাফেক্টেড হয় তাহলে এটার হিস্ট্রি নিতে হবে সে সিমটম ডেভেলপ করার আগে 2 দিন আগ পর্যন্ত কোন কোন ডাক্তারের সাথে বা রোগীর কন্ট্যাক্টে গেছে, সেগুলাকে কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এর আওতায় আনা লাগতে পারে। তাহলে ইনকিউবেশন পিরিয়ড অ্যাভারেজ 4 to 6 days, বাট ইট মে বি 1 to 14 days। আর ইনফেকশাস পিরিয়ড 2 days before onset of symptom up to 10 days after the onset of symptoms। প্যাথোফিজিওলজি নিয়ে অনেক গবেষণা আছে কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা পুরো ক্লিয়ার না, মানে অনেক হাইপোথিসিস আছে, তো ওই ডিটেলস হাইপোথিসিস আমরা যাচ্ছি না। তো আমরা খুব সিম্পল ভাবে যদি বলি, করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে, এস প্রোটিন, সেটা বডির যেসব জায়গায় ACE2 অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, এই ACE2 রিসেপ্টর থাকে সেই সব সেলের সাথে ইজিলি বাইন্ড করতে পারে। ACE2 রিসেপ্টর সবচেয়ে বেশি থাকে হচ্ছে লাংসের মধ্যে, এই যে এখানে লোকেশন গুলো দেওয়া আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট, এরপর হচ্ছে হার্ট, কিডনি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ভাস্কুলাচার, বিভিন্ন জায়গায় থাকে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে সবচেয়ে বেশি থাকে। যাই হোক, ভাইরাসটা বডিতে ঢোকার পরে H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং সেলের ভিতরে ঢুকবে, সেখানে RNA মাল্টিপ্লিকেশন হবে, হওয়ার পরে আলটিমেটলি এটা যেসব প্যাথোলজি তৈরি করে সেটা তৈরি করবে।
আলটিমেটলি কি হবে, প্রথমে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, সেখানে সিমটম আমরা পরবর্তীতে দেখাচ্ছি। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যখন মাল্টিপ্লিকেশন হবে তখন রোগীর মানে মাইল্ড ফিভার, এরপরে সোর থ্রট, আর তারপরে রাইনোরিয়া এইসব সিমটম থাকতে পারে। আলটিমেটলি অ্যাডভান্স স্টেজে এটা লাংসে গিয়ে নিউমোনিয়া করবে এবং কমপ্লিকেশন হিসাবে এআরডিএস, হাইপারকোয়াগুলেশন। হাইপারকোয়াগুলেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস করতে পারে, থ্রম্বোএম্বোলিজম, এবং অনেক ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম, এবং পেশেন্ট মারা যাওয়ার অন্যতম এই দুইটা কারণ, এআরডিএস এবং হাইপারকোয়াগুলেবল স্টেট। আরেকটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম। বডিতে যখনই কোনো ইনফ্লামেশন হয় সেখানে সাইটোকাইন রিলিজ হয়। সাইটোকাইন রিলিজ হওয়ার মাধ্যমে আলটিমেটলি সাইটোকাইন স্টর্ম এবং মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে। তো ইনফ্লামেশনের কিছু ফিচার, ইনফ্লামেটরি যে মার্কার আছে সেগুলো রেজ করবে, যেমন নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিরাম ফেরিটিন, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এবং হাইপারকোয়াগুলেশনের যে স্টেজ, হাইপারকোয়াগুলেশনের যে মার্কার ডি ড্যামেজ সেটা বাড়তে পারে। তো মেইন প্যাথোলজি তাহলে নিউমোনিয়া, এআরডিএস, হাইপারকোয়াগুলেবল স্টেট অ্যান্ড সাইটোকাইন স্টর্ম। আচ্ছা, এটা একটা চার্ট দেখানো আছে, ন্যাচারাল কোর্স অফ দ্য ডিজিজ। একটা করোনা ভাইরাস এক্সপোজারের পরে কি কি হতে পারে। এক্সপোজার হলেই যে ডিজিজ হবে সেটা কিন্তু না, এটার অনেক ফ্যাক্টর আছে, এখনো পুরোপুরি ক্লিয়ার না। কিছু কিছু পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অ্যাসিমটোমেটিকের এক্সাক্ট ডাটা আমাদের জানা নেই, যেহেতু অ্যাসিমটোমেটিক পেশেন্ট টেস্ট করে না, এই জন্য এটার ডাটাটা টোটাল জানার উপায় নেই। তবে কিছু কিছু জায়গায় অ্যাসিমটোমেটিক টেস্ট করা হয়, যেমন একটা জাহাজের ভিতরে 100 জন নাবিক ছিল, বা কত, বা বেশ কিছু নাবিক ছিল, তাদের কয়েকজনের ধরা পড়ার পরে বাকি অ্যাসিমটোমেটিক যারা তাদের টেস্ট করা হলো, তাদের কত পার্সেন্ট পজিটিভ পাওয়া যায়। এই হিসাবে এটা একটা অনেক বড় রেঞ্জ আছে, আপ টু 50% পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক। এবং অ্যাসিমটোমেটিক পেশেন্ট এরা আরো ডেঞ্জারাস, যেহেতু সিমটম থাকে না কিন্তু কমিউনিটিতে স্প্রেড করতে পারে। আর যারা সিমটোমেটিক হবে এদের ক্ষেত্রে মোস্ট কেসেস আর মাইল্ড, 80% পেশেন্ট আর মাইল্ড কেস, and they develop only upper respiratory tract symptom and usually spontaneously recover within 7 days. আর কিছু পেশেন্ট হচ্ছে মডারেট কেস, মডারেট, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে কোন কেস আমরা কিভাবে বুঝবো সেটা পরবর্তীতে স্লাইডে দেখাবো। তাহলে মডারেট কেস আর সিভিয়ার কেস এটার হাসপাতালে ভর্তি করতে হবে, এবং এদের মধ্যে নন ক্রিটিক্যাল 15%, তাদেরকে অক্সিজেন এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে তারা ভালো হয়ে যাবে। আর কিছু পেশেন্ট নন ক্রিটিক, এরা ভালো হবে না, আলটিমেটলি তাদের আইসিইউ সাপোর্ট লাগবে, এবং ওভারঅল ডেথ মেবি 0.2 to 3% লিখছি, অনেক জায়গায় আরো বেশি আছে। বাংলাদেশে এখনো পর্যন্ত মর্টালিটি রেট সম্ভবত 1.4%, লেটেস্ট যেটা আছে, আজকে কালকের মধ্যে ছিল এরকম। এটা হচ্ছে ন্যাচারাল কোর্স। এটা একটা পিরামিডাল ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে এই যে বড় সংখ্যা 80%, এটা হচ্ছে মাইল্ড কেস, এগুলার অ্যাম্বুলেটরি কেয়ারের মাধ্যমে ভালো হয়ে যায়। আর হলুদ কালারের যেটা, এটা হচ্ছে মডারেট জোন, এই 15% পেশেন্ট তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়, এবং তার মধ্যে আর 5% পেশেন্ট তাদের আইসিইউতে ভর্তি করতে, আইসিইউ সাপোর্ট লাগে। এখন সিমটম কি হতে পারে কোভিড-19 এর সিমটম? মোস্ট কমন সিমটম হচ্ছে ফিভার অ্যান্ড ড্রাই কাফ। অনেক ধরনের সিমটম হতে পারে, তার মধ্যে ফিভার অ্যান্ড ড্রাই কাফ এই দুটো হচ্ছে মোস্ট কমন। বাকি কফের সাথে ড্রাই কফ না হয়ে স্পুটাম প্রোডাকশন হতে পারে, বাট দ্যাট ইজ আনকমন। ব্রেথলেসনেস হতে পারে যদি অ্যাডভান্স স্টেজ হয়, নিউমোনিয়া বা ইয়ারডিএস ডেভেলপ করার জন্য ব্রেথলেসনেস হতে পারে। তারা ফ্যাটিক, সিভিয়ার ফ্যাটিক ডেভেলপ করে কিছু পেশেন্টে, এবং সোর থ্রট আর মাসেল পেন, মায়ালজিয়া, এগুলো হচ্ছে সিমটম। তাহলে কমন সিমটম হচ্ছে ফিভার অ্যান্ড ড্রাই কাফ, এছাড়া বাকি সিমটম গুলো হতে পারে সোর থ্রট, মায়ালজিয়া অ্যান্ড ফ্যাটিক অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ।
আর কিছু নন স্পেসিফিক সিমটম যেটা যে কোনো ইনফেকশনে থাকতে পারে, যেমন হেডেক, নাউসিয়া এন্ড ভমিটিং। আচ্ছা, গ্যালাক্সি জে 2 ঢুকতে যাচ্ছে, এটা কে? মানে নাম নাই তো, ভাই যে জানো নাকি গ্যালাক্সি জে 2? স্যার সম্ভবত মাহিন মোড়ল হবে এদের নাম চেঞ্জ। আমাদেরই। আচ্ছা, দিলাম তাহলে। জি স্যার। আচ্ছা, আর একটা আছে অ্যানোসমিয়া। অ্যানোসমিয়া মানে হচ্ছে লস অফ, অ্যানোসমিয়া হচ্ছে লস অফ স্মেল সেন্সেশন, মানে নাকে গন্ধ পাবে না। এটা কিন্তু বাংলাদেশে বেশ একটা কমন সিমটম, নাকে গন্ধ না পাওয়া। আচ্ছা, এখানে একটা নোটিফিকেশন স্যার আসছে, টাইম রানিং লিমিট। আউট অফ, হ্যাঁ, রানিং আউট অফ টাইম, উই হ্যাভ রিমুভ 40 মিনিটস টাইম লিমিট অন ইউর গ্রুপ মিটিং, লাভ ইট আসছে, দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাগোসিয়া মানে লস অফ টেস্ট সেন্সেশন, মানে মুখে স্বাদ পাবে না। অ্যানোসমিয়া এন্ড অ্যাগোসিয়া মে প্রিসিড দ্য অনসেট অফ রেসপিরেটরি সিম্পটম, মানে রেসপিরেটরি সিম্পটম শুরু হওয়ার আগেই কিন্তু এগুলো থাকতে পারে, যে নাকে গন্ধ না পাওয়া এবং স্বাদ না পাওয়া। আর এলডারলি এবং ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, তাদের অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে, যেমন জ্বর কাশি কিছুই নাই কিন্তু তাদের রেডিউসড অ্যালার্টনেস এবং ডেলিরিয়াম, কাউকে চিনতে পারছে না, উল্টাপাল্টা কথাবার্তা বলা, অ্যাকিউট কনফিউশনাল স্টেট নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে দিস আর দ্য অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, মাইল্ড, মডারেট, সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল, করোনা ভাইরাসের মধ্যে এই চারটা ডিজিজ, মানে চারটা জিনিস সিভিয়ারিটি হিসাবে খুব ইউজ করা হয়। তবে এগুলা কিন্তু ওভারল্যাপিং, মাইল্ড, মডারেট, ওভারল্যাপিং। মডারেট থেকে সিভিয়ার যে কোনো সময় হতে পারে, সিভিয়ার কেস আবার একটু ভালোভাবে মডারেট হতে পারে, ওভারল্যাপিং আছে। তো এখানে দুটা কথা লেখা আছে দেখো, প্রাইমারি প্রোগ্রেসিভ আর একটা হচ্ছে স্টেবল ফর 1 উইক ফলোড বাই সেকেন্ডারি প্রোগ্রেসিভ। এই নিচের এটা মানে মোর কমন। ইনিশিয়ালি যখন করোনা ভাইরাস ইনফেকশন হয়, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত রোগী সাধারণত স্টেবল থাকে, একটু একটু জ্বর, একটু গলা ব্যথা, একটু সর্দি, এগুলো থাকতে পারে। 1 সপ্তাহ পরে দেখা যায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে এবং আলটিমেটলি তার হসপিটালাইজেশন এবং ক্রিটিক্যাল অবস্থা ডেভেলপ করতে পারে। এটা মোর কমন। আর মানে ফিউ পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট, তাদের হচ্ছে প্রাইমারি প্রোগ্রেসিভ, একেবারে শুরু থেকে হাই গ্রেড ফিভার এবং শুরু থেকে ব্রেথলেসনেস, দেখা গেল 1 সপ্তাহের মধ্যে তার আইসিইউ সাপোর্ট লাগছে এবং ভেন্টিলেশন সাপোর্টও লাগতে পারে। এটা হচ্ছে প্রাইমারি প্রোগ্রেসিভ, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রোগ্রেসিভ। মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল, এই ক্লাসিফিকেশনের উদ্দেশ্যটা হচ্ছে এই সিভিয়ারিটির উপরে ভিত্তি করে মানে ট্রিটমেন্ট প্রোটোকল কিছু চেঞ্জ হবে, যদিও ম্যাক্সিমাম ট্রিটমেন্ট এক, কিন্তু কিছু ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হবে। এবং সিভিয়ার এবং ক্রিটিক্যাল ডিটারমাইন করার উদ্দেশ্য হচ্ছে এদেরকে আমাদের আইসিইউ সাপোর্ট লাগবে। ঠিক আছে, এই জন্য আমাদের ডিটেকশন করাটা জরুরি, যেহেতু প্রাইমারি হেলথ কেয়ার, যেমন থানা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে আইসিইউ নাই। এই পেশেন্ট গুলোতে আগেই ডিটেকশন করতে না পারলে কিন্তু এই হাসপাতালেই মারা যাবে, রেফার করার আগেই হয়তো মারা যেতে পারে। এখন আমরা একটু মানে এটা খুব সিম্পলিফাইড ক্লাসিফিকেশন একটু বলি। একটা হচ্ছে মাইল্ড ডিজিজ। মাইল্ড ডিজিজ হচ্ছে পেশেন্টের কোভিড সিমটম আছে, যে কোনো ধরনের সিমটম, কিন্তু তার নিউমোনিয়া নাই এবং হাইপক্সিয়া নাই। মানে পেশেন্টের হয়তো জ্বর আছে এবং কাশি আছে, কিন্তু নিউমোনিয়া নাই এবং হাইপক্সিয়া নাই। নিউমোনিয়া নাই মানে বলতে বোঝাচ্ছি, এই কথাটা বারবারই আসবে, এটা হচ্ছে ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল এভিডেন্স অফ নিউমোনিয়া। ক্লিনিক্যাল হচ্ছে পেশেন্টের ট্যাকিপনিয়া থাকবে, রেসপিরেটরি রেট মোর দ্যান 21। আর অসকালটেশন যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে লাংসে ক্রিপিটেশন অথবা ব্রঙ্কিয়াল ব্রেথ পাওয়া যেতে পারে। অথবা রেডিওলজিক্যাল মানে চেস্ট এক্স-রে অথবা সিটি স্ক্যান, যেখানে নিউমোনিয়া দেখা যেতে পারে। তাহলে নিউমোনিয়া এই টার্মটা আমরা বলবো ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল নিউমোনিয়া, এবং তাদের সাথে হাইপক্সিয়া নাই, এটা হচ্ছে মাইল্ড ডিজিজ। এখানে কালার দিয়ে বোঝানো আছে, সবুজ কালার, দিস আর দ্য মাইল্ড কেস। আর মডারেট কেস হচ্ছে নিউমোনিয়া আছে বাট হাইপক্সিয়া নাই।
নিউমোনিয়া একইভাবে ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল এভিডেন্স অফ নিউমোনিয়া, এখানে দেখানো হচ্ছে রেসপিরেটরি রেট মোর দ্যান 21 আর চেস্ট এক্স-রে আর সিটি স্ক্যান মে রিভিল নিউমোনিয়া, এরকম যদি কোনো এভিডেন্স থাকে কিন্তু স্যাচুরেশন অফ অক্সিজেন নরমাল, তাহলে মডারেট কেস হচ্ছে নিউমোনিয়া বাট দেয়ার ইজ নো হাইপক্সিয়া। আর এই নিউমোনিয়ার সাথে যদি হাইপক্সিয়া ডেভেলপ করে সেটা হচ্ছে সিভিয়ার কেস, মানে নিউমোনিয়া প্লাস হাইপক্সিয়া, মানে নিউমোনিয়া প্লাস এখানে রেসপিরেটরি রেটটা ধরা হয়েছে মোর দ্যান 30 এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিভিয়ার and saturation of oxygen less than 90% on room air. আর ক্রিটিক্যাল ডিজিজ হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, এআরডিএস, সেপসিস, সেপটিক শক অর মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। ক্লাসিফিকেশনটা বোঝা যাচ্ছে তো না ভাইজান? জি হ্যালো, স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, কোনোটা বুঝতে না পারলে বলো আর কি, যেহেতু সবার মিউট করা আছে জিজ্ঞেস করতে পারবে না, অথবা কেউ আচ্ছা কিছু স্যার। জিজ্ঞেস করতে চাইলে কি মেসেজ লিখতে পারে, চ্যাটের মধ্যে লিখতে পারে। জি স্যার, চ্যাট আছে স্যার। আচ্ছা, তাহলে সবাই কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেখানে একটা মানে একটু মেসেজ লিখে দিও কোনটা বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে মাইল্ড ডিজিজ হচ্ছে, আরেকবার বলি, মাইল্ড ডিজিজ এটা হচ্ছে কোভিড সিমটম বাট নো নিউমোনিয়া, নো হাইপক্সিয়া। Moderate, sorry, mild disease, no pneumonia, no hypoxia. Moderate disease, pneumonia but no hypoxia. Severe disease হচ্ছে নিউমোনিয়া প্লাস হাইপক্সিয়া। আর ক্রিটিক্যাল ডিজিজ হচ্ছে মানে কোভিড সিমটম প্লাস রেসপিরেটরি ফেলিওর, এআরডিএস, সেপসিস, সেপটিক শক অর মাল্টি অর্গান ফেলিওর। এআরডিএস এর একটা ডেফিনিশন বা কি কি ক্রাইটেরিয়া থাকে এখানে দেওয়া আছে, এটা তোমাদের জন্য লাগবে না আর কি, যেহেতু স্লাইড আছে একবার দেখাই। এআরডিএস হচ্ছে একটা রেসপিরেটরি ফেলিওর ডিউ টু পালমোনারি এডিমা, এটার আরেকটা নাম হচ্ছে নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা। আর ফুল মিনিংটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা হচ্ছে একটা যে কোনো একটা ইনসাল্টের চেস্ট মানে লাংসে একটা ইনজুরির পরে 1 সপ্তাহের মধ্যে এই সিমটম গুলো দেখা যাবে, মানে onset 1 week of a known clinical insult or new or worsening respiratory symptoms। আর এর সাথে আমরা কি পাবো, ইম্পেয়ার্ড অক্সিজেনেশন। ইম্পেয়ার্ড অক্সিজেনেশন মানে তার অক্সিজেন পার্শিয়াল অক্সিজেন প্রেশার কম থাকবে, তবে পার্শিয়াল অক্সিজেন প্রেশার মানে ব্লাডের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে যেটা দেখতে হয় সেটা হচ্ছে পার্শিয়াল অক্সিজেন প্রেশার। এটা তো আমরা করতে পারবো না, সেই ক্ষেত্রে এখানে স্যাচুরেশন অফ অক্সিজেন আমরা দেখতে পারি, এসপিও2 বলা হয় স্যাচুরেশন অফ অক্সিজেন। আঙ্গুলের মাথায় যে পালস অক্সিমিটার লাগে যেটা দেখা হয় এটা হচ্ছে স্যাচুরেশন অফ অক্সিজেন। তো ইম্পেয়ার্ড অক্সিজেনেশন থাকবে পিএও2 বাই এফআইও2। এফআইও2 টার্মটার সাথে পরিচিত আছো কিনা, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন দা ইন্সপায়ার্ড এয়ার, মানে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনের মধ্যে, সরি যে বাতাসটা নিচ্ছি ইন্সপিরেশনের সাথে তার মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন আছে, এটা হচ্ছে এফআইও2। এখানে একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের নর্মাল যে এয়ার, এখানে অক্সিজেন থাকে 20%, তাই না? জি স্যার। 20%, 20% মানে এফআইও2 হচ্ছে 20% অথবা 0.2। এখানে যদি নর্মাল মানুষের অক্সিজেন স্যাচুরেশন 100% হয় তাহলে পিএও2 হচ্ছে, এটা ধরলাম 100 আর এফআইও2 হচ্ছে 0.2, তাহলে ভাগ করলে কত হবে, এটা হচ্ছে 500 হবে। হ্যাঁ, তো নর্মাল মানুষের পিএও2 বাই এফআইও2 এটা 500 থাকে, 450 থেকে 500 থাকে, সেটা যদি 300-র কমে চলে আসে সেটাকে আমরা এআরডিএস এর একটা ক্রাইটেরিয়া ধরবো, ইম্পেয়ার্ড অক্সিজেনেশন। মাইল্ড হচ্ছে পিএও2 বাই এফআইও2 অথবা পিএফ রেশিও বলে সংক্ষেপে, পিএফ রেশিও। পিএফ রেশিও লেস দ্যান 300, এটা হচ্ছে মাইল্ড এআরডিএস। কি কোশ্চেন? মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, সমস্যা নাই। রেডমি রেস্ট হ্যান্ড, রেডমি কার্ডটার নাম তো দেওয়া নাই, তুমি মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো।
আচ্ছা শুনতে পাচ্ছেন না মনে হয়, কন্টিনিউ করি। পিএফ রেশিও লেস দ্যান 200 হলে সেটা মডারেট কেস, আর লেস দ্যান 100 হলে সিভিয়ার কেস। এটার আরো ডিটেলস ডেসক্রিপশন আছে, সেটাতে যাচ্ছে না। আচ্ছা এফআইওটা কি বুঝতে পারছো? যেহেতু টার্মটা নতুন হতে পারে, একজন একটু বলো ভাই, যদি বলো বা স্যার এটা হচ্ছে স্যার মানে যে অক্সিজেনটা নিতেছি স্যার, হ্যাঁ ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন ইন্সপায়ার্ড এয়ার, যে বাতাসটা নিতেছি স্যার আমি, ওটার মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট, মানে বুঝতে পারছো তো? ওই হিসাবটা স্যার এফআই। জি আচ্ছা স্যার। আচ্ছা, এখানে এই রিলেশন আর একটা কথা বলে রাখি, আমরা অক্সিজেন থেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট অফ কোভিড ম্যানেজমেন্ট। আমরা যখন সাপ্লিমেন্টারি অক্সিজেন দিই ওয়ার্ডে, শ্বাসকষ্টের রোগী তোমরা দেখছো সিওপিডি আজমা এগুলোতে আমরা অক্সিজেন দিই। অক্সিজেন যদি 1 লিটার পার মিনিট দেই, 1 লিটার, এটা এফআইও2 কে ইনক্রিজ করবে 4%। ঠিক আছে? যদি 2 লিটার দেই তাহলে হবে 8%। মানে প্রতি 1 লিটারের জন্য 4% করে বাড়বে। তো কথার কথা, যদি আমরা তাহলে 6 লিটার অক্সিজেন দেই তাহলে এফআইও2 বাড়বে বাড়বে হচ্ছে 24%। আর যে নর্মাল বাতাসের যে 20% সেটা তো থাকবেই। তাহলে 6 লিটার দিলে তার এফআইও2 হবে 24 প্লাস 20 মানে 44%। ঠিক আছে? এই হিসাবটা আমাদের পরবর্তীতে অক্সিজেন থেরাপি বোঝার জন্য লাগবে। আচ্ছা তাহলে একটা ক্রাইটেরিয়া গেল ইম্পেয়ার্ড অক্সিজেনেশন। আর যদি আমরা চেস্টের ইমেজিং করি তাহলে বাইল্যাটারাল অর ইউনিল্যাটারাল অপাসিটিজ অন দ্য চেস্ট ইমেজিং। মানে চেস্ট এক্সরে করলে বাইল্যাটারাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি, অথবা সিটি স্ক্যান করলে বাইল্যাটারাল ইনফিল্ট্রেশন দেখা যেতে পারে। আর রেসপিরেটরি ফেলিওর নট ফুলি এক্সপ্লেইন বাই কার্ডিয়াক ফেলিওর আর ফ্লুইড ওভারলোড। কার্ডিয়াক ফেলিওর এবং ফ্লুইড ওভারলোডেও যেহেতু পালমোনারি এডিমা হতে পারে, সেহেতু এই কার্ডিয়াক কজ আমাদের এক্সক্লুড করতে হবে বাই ইকোকার্ডিওগ্রাফি। ঠিক আছে? এই জন্য কিন্তু এআরডিএস এর আরেকটা নাম নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা। পালমোনারি এডিমা কিন্তু কার্ডিয়াক অরিজিন না। তাহলে এই জিনিসগুলো থাকলে সেটাকে এআরডিএস বলা যাবে। আর যদি আমাদের এখানে কথা বলা আছে, যদি পার্শিয়াল অক্সিজেন প্রেসার দেখতে না পাই তাহলে স্যাচুরেশন দেখা যাবে। স্যাচুরেশন যদি লেস দ্যান, এই ক্ষেত্রে স্যাচুরেশন ডিভাইডেড বাই এফআইও2 যদি লেস দ্যান 315 হয় তাহলে সেটা এআরডিএস বলা যাবে। আচ্ছা এরপরে সিভিয়ার কেসের মধ্যে আরেকটা বলছিলাম সেপসিস। এই যে যে সিভিয়ার ক্রিটিক্যাল ডিজিজ, এর মধ্যে একটা টার্ম হচ্ছে সেপসিস। এই সেপসিস বলতে কি বুঝবে? এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ অর্গান ডিসফাংশন। এটা ব্রেনের ডিসফাংশন হতে পারে বাই অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, রেসপিরেটরি failure, the respiratory rate more than 25 increasing, and saturation of oxygen decreasing. Cardiovascular dysfunction বুঝতে পারি by tachycardia and low blood pressure, cold extremities. আর coagulation dysfunction বোঝা যেতে পারে স্কিন মটলিং, মানে পারপিউরা হতে পারে। হ্যাঁ, আর কিডনি ডিসফাংশন বোঝা যেতে পারে বাই seeing the diminished urinary output. ইউরিনারি আউটপুট মনিটর করার জন্য এটা দেখায়, হিসাবটা হচ্ছে 0.5 ml per kg per hour, অথবা নো ইউরিন ইন লাস্ট 12 আওয়ার। যদি 12 ঘন্টার মধ্যে ইউরিন আউটপুট না হয় সেটাকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলতে পারি। আচ্ছা সেপসিসের কিছু ল্যাবরেটরি ফিচার আছে। প্লেটলেট কাউন্ট লেস দ্যান 50,000, হাইপারবিলিরুবিনিমিয়া এন্ড রেজড ল্যাকটেট। যদি ল্যাকটেট লেভেল করার সুযোগ থাকে সেখানে করতে পারে। এগুলো হচ্ছে ফিচারস অফ সেপসিস। আচ্ছা কোয়াগুলোপ্যাথি, এটা নিয়ে ডিটেলস আলাপ না করি, তোমাদের দরকার নেই। কোয়াগুলো ডিআইসির কিছু ক্রাইটেরিয়া আছে, এটাও দরকার নেই। এখানে থাকলেও রেকর্ড করা থাকবে, যদি তোমাদের সম্ভব হয় তাহলে পরে দেখে নিও আর কি। আচ্ছা সেপটিক শক, সেপসিসের সাথে যদি মিন আর্টেরিয়াল প্রেসার লেস দ্যান 65 হয় সেটাকে আমরা সেপটিক শক বলবো। মিন আর্টেরিয়াল প্রেসার লেস দ্যান 65। মিন আর্টেরিয়াল প্রেসার মানে, মিন আর্টেরিয়াল প্রেসার হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ দ্য পালস প্রেসার। পালস প্রেসার মানে হচ্ছে সিস্টোলিক প্রেসার মাইনাস ডায়াস্টোলিক প্রেসার। এটা যদি থাকে তাহলে আমরা সেটাকে সেপটিক শক বলতে পারবো।
আরেকটা ল্যাবরেটরি ক্রাইটেরিয়া হচ্ছে ল্যাকটেট লেভেল মোর দ্যান 2। চিলড্রেনের ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া আছে, সেটা তো আর বললাম না। এরপরে হচ্ছে টেস্টিং ফর কোভিড-19। আমরা ইনভেস্টিগেশন কি করব? আমরা হচ্ছে ইনভেস্টিগেশন কাদের করব? এটা বলা হচ্ছে অল সাসপেক্টেড কেস। সাসপেক্টেড কেসের আগে কিছু ডেফিনেশন ছিল, সেটা ন্যাশনাল গাইডলাইন অফ বাংলাদেশ সেখানে দেওয়া আছে, কিন্তু ওই ডেফিনেশনগুলো এখন আর বোধহয় কার্যকরী নাই, এই জন্য ডেফিনেশনটা তোমাদের দেখাচ্ছি না। তো প্রথমে যে ডেফিনেশনটা ছিল, মানে ফিচার্স অফ কোভিড সিমটম থাকবে, আর কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন কন্ট্যাক্ট উইথ এনি নন কোভিড পেশেন্ট, ঠিক আছে, এটা ছিল, অথবা ট্রাভেলিং হিস্ট্রি, এই জিনিসগুলো ছিল, কিন্তু এগুলার এখন নাই। এখন যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন এবং প্যান্ডেমিক পর্যায়ে, এপিডেমিক পর্যায়ে, এগুলার কোনো কাজে লাগবে না। এখন আমাদের সাসপেক্টেড কেস মানে হচ্ছে অল পেশেন্ট উইথ সিমটমস অফ কোভিড দে আর সাসপেক্টেড। এনি পেশেন্ট উইথ ফিভার অ্যান্ড কফ ডিউরিং ইন দিস প্যান্ডেমিক শুড বি রিগার্ডেড অ্যাজ সাসপেক্টেড কেস। তাদের গোল্ড স্ট্যান্ডার্ড যে টেস্ট, সেটা হচ্ছে ডিটেকশন অফ দ্য ভাইরাস বাই আরটিপিসিআর। আরটিপিসিআর মানে হচ্ছে রিয়েল টাইম পিসিআর। পিসিআর এর অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে একটাকে রিয়েল টাইম পিসিআর বলা হয়। এখন স্পেসিমেন কি কি নিতে পারে এই আরটিপিসিআর এর জন্য? একটা হচ্ছে আমাদের কমনলি যেটা করা হয়, একটা হচ্ছে নেজাল সোয়াব নেওয়া হয়, বিশেষ করে পেরিফেরিতে নেজাল সোয়াব, আর একটা হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব, মানে নাকের থেকে একটা, গলা থেকে একটা। আর থিওরিটিক্যালি আরো অনেক জায়গা থেকে নেওয়া যায়। ঢাকায় হয়তো আরো ভিতর থেকে, মানে নেজোফ্যারিংস থেকে নিতে গেলে সোয়াব স্টিক আরো অনেক ভিতরে ঢোকাতে হবে। তো নেজোফ্যারেঞ্জিয়াল সোয়াবটা হয়তো থানার লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে এটা করা হয় না। প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে ওরোফ্যারেঞ্জিয়াল গলা থেকে একটা, আর নেজাল সোয়াব নাকের ভিতর থেকে একটা নেওয়া হয়। আর অন্যান্য স্যাম্পল নিতে পারি আমরা, স্পুটাম নিতে পারি, ব্রঙ্কিওঅ্যালভিওলার ল্যাবেস ফ্লুইড, এয়ারওয়ে সিক্রেশন। যদি স্পুটাম দেওয়া হয় তাহলে কিন্তু তার মানে ডিটেকশন রেট অনেক বেশি, মানে সেন্সিটিভিটি অনেক বেশি। যেমন পিসিআর এর সেন্সিটিভিটি হচ্ছে 70%, মানে 30% কেসে কিন্তু ফলস নেগেটিভ পারে। সেন্সিটিভিটি 70%, মানে যদি 100 জন করোনা রোগীর পরীক্ষা করা হয়, তাহলে কিন্তু 70 জনের পজিটিভ আসবে পিসিআর, 30 জনের নেগেটিভ আসবে। এটা হচ্ছে ফলস নেগেটিভ 30%। আচ্ছা, এরপরে আরটিপিসিআর প্রথম টেস্ট। এর পরবর্তী যে টেস্ট, আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি। পেরিফেরিতে চেস্ট এক্সরে যেহেতু সিটি স্ক্যান ওয়াইডলি অ্যাভেলেবল না, কিন্তু আর্লি স্টেজে হাই রেজলিউশন সিটি স্ক্যান ইজ প্রেফারেবল। ঢাকায় বিশেষ করে বড় বড় হসপিটালগুলোতে কিন্তু ইনিশিয়ালি হাই রেজলিউশন সিটি স্ক্যান করা হয় ভর্তি রোগীগুলোর ক্ষেত্রে। সিটি ইজ বেটার দেন চেস্ট এক্সরে ফর ডায়াগনোসিস ইন আর্লি স্টেজ। তো যাই হোক, একেবারে আর্লি স্টেজে হয়তো পেশেন্ট আসেও না, চেস্ট এক্সরেতেও অ্যাডভান্স স্টেজে ফাইন্ডিং পাওয়া যেতে পারে। এখানে কমন ফাইন্ডিং হচ্ছে বায়োল্যাটারাল নিউমোনিয়া। বায়োল্যাটারাল নিউমোনিয়া হয় এবং লোয়ার লোবে ইনভলভমেন্ট বেশি হয়, লোয়ার জোন। তো এখানে একটা এক্সরে ছবি দেখানো আছে, এটা হচ্ছে বায়োল্যাটারাল নিউমোনিয়া। বড় একটা অংশ জুড়ে ডান দিকে বাম দিকে দুদিকেই নিউমোনিয়া আছে। আর এই এক্সরেটা হচ্ছে এআরডিএস, বায়োল্যাটারাল ডিফিউজ ইনফিল্ট্রেশন। এখানে একটা সিটি স্ক্যানের ছবি দেখানো আছে। সিটি স্ক্যানটা তোমরা এমনি বুঝো কিনা, এটার সাথে যদি কম্পেয়ার করো, এখানে দেখো বায়োল্যাটারাল ডিফিউজ ইনফিল্ট্রেশন। আর কিছু সাপোর্টিভ টেস্ট করতে পারি। এটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এর মধ্যে কমন ফাইন্ডিং হচ্ছে লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইট কাউন্টটা কমে যায়, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। লিউকোপেনিয়া হতে পারে।
আর এখানে একটা কথা বলা আছে, লিম্ফোপেনিয়া উইথ নিউট্রোফিল টু লিম্ফোসাইট রেশিও, মানে নিউট্রোফিল বেশি লিম্ফোসাইট কম, তাহলে নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওটা বাড়বে। এটা যদি মোর দেন 3.5 হয় তাহলে এটা একটা পোর প্রগনোস্টিক সাইন। এরপরে সিরিঅ্যাক্টিভ প্রোটিন এবং প্রোক্যালসিটোনিন একটা টেস্ট আছে, ঢাকায় অনেক জায়গায় হয়। এগুলো হচ্ছে মার্কারস অফ ইনফ্লামেশন। সিআরপি হচ্ছে যে কোনো ইনফ্লামেশনে বাড়ে, আর প্রোক্যালসিটোনিনটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনে বাড়ে। এবং প্রোক্যালসিটোনিন যদি বেশি থাকে তাহলে একটা ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক। আদার টেস্ট করতে পারি ব্লাড কালচার, যে আদার কোনো মানে ইনফেকশন আছে কিনা। আমাদের অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেহেতু আমাদের দেশে আরো ডিজিজ কমন, যেমন টাইফয়েড হতে পারে, এরপরে ডেঙ্গু হতে পারে, এখন ডেঙ্গুর সিজনও শুরু হচ্ছে। এই জন্য ওই ডিজিজ গুলো এক্সপ্লোর করার জন্য আমরা টেস্ট করতে পারি, হ্যাঁ, কমন ডিজিজ। আবার ম্যালেরিয়াল জোন যদি হয়, চিটাগাং এর কারো যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করতে হবে করোনার সাথে। তাদের সাপোর্টিভ ইনভেস্টিগেশন কি করতে পারি? ব্লাড কালচার, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, সিরাম ফেরিটিন। সিরাম ফেরিটিন একটা রিস্ক ফ্যাক্টর ফর পোর প্রগনোসিস। সিরাম ফেরিটিন যত বেশি থাকবে এটা কিন্তু মানে ইনফ্লামেশন অনেক সাইটোকাইন রিলিজ করে এবং সাইটোকাইন স্টর্ম ডেভেলপ করতে হেল্প করে। এই জন্য সিরাম ফেরিটিন একটা মানে রিস্ক ফ্যাক্টর মার্কার। সিরাম এলডিএইচ, ডি ডাইমার। ডি ডাইমারও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর প্রগনোসিস। ডি ডাইমার যার যত বেশি থাকবে, পরবর্তীতে আমরা দেখাবো ডি ডাইমার যদি 1000-এর বেশি থাকে তাহলে এটা একটা পোর প্রগনোসিস। এরপরে ব্লাড সুগার আর ইসিজি যদি 50 বছরের বেশি হয়, এটা ন্যাশনাল গাইডলাইনের একটা রিকমেন্ডেশন, ইসিজি করা যেতে পারে। তো এখানে বাংলাদেশ ন্যাশনাল গাইডলাইনে একটা ভাগ করে দিয়েছেন, মানে মাইল্ড, মডারেট এবং স্যার শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে তো। যাচ্ছে? শোনা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা চার্ট দেওয়া আছে, এত ভাগ করে আসলে আমাদের সম্ভব না, যেটা আমাদের ফ্যাসিলিটি আছে সবগুলোই করতে হবে। এরপর হচ্ছে হাই রিস্ক গ্রুপ। হাই রিস্ক গ্রুপ কারা? মানে হাই রিস্ক গ্রুপের একটা ডেফিনেশন দরকার, কারণ যারা হাই রিস্ক তাদেরকে কিন্তু হসপিটালে ভর্তি করতে হয় এবং তাদের ক্ষেত্রে মর্টালিটি রেট বেশি। এটার মধ্যে তিনটা ভাগ করা হয়েছে, একটা এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া, একটা ভাইটাল সায়েন্স, আর ল্যাবরেটরি ফিচার। এপিডেমিওলজিক্যাল কয়েকটা ফ্যাক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে কোমরবিডিটিস। এজ যদি 60 ইয়ার্স এর বেশি হয় তাহলে তারা হাই রিস্ক। আর কোমরবিডিটির মধ্যে মেনলি ডায়াবেটিস, হাইপারটেনশন, এরপরে হচ্ছে ক্রনিক লাং ডিজিজ, অ্যাজমা। এছাড়া যে কোনো ক্রনিক ডিজিজ থাকলে তারা কিন্তু একটা হাই রিস্ক, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এনি নন ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার ইটসেলফ যেমন থ্রম্বোএম্বোলিজম বাড়ায়, তাহলে এক্ষেত্রে কিন্তু আরো থ্রম্বোএম্বোলিজম বেশি হবে। এরপরে হাই রিস্ক প্রেগন্যান্সি এবং ইমিউনোসাপ্রেশন। এটা স্টেরয়েডের মাধ্যমে হতে পারে, অথবা কেমোথেরাপি ড্রাগ, অথবা এইচআইভি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, তারা কিন্তু ইমিউনোসাপ্রেসিভ। একটা হচ্ছে হিমোগ্লোবিন ডিজঅর্ডার। হিমোগ্লোবিন ডিজঅর্ডারের মধ্যে যেমন হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার কথা বলা আছে, থ্যালাসেমিয়া, এদের ক্ষেত্রে যেমন হিমোগ্লোবিন কম থাকে আবার ফেরিটিন বেশি থাকে, এই জন্য তাদের রিস্ক বেশি। আর একটা হচ্ছে সিভিয়ার ওবেসিটি। সিভিয়ার ওবেসিটি যাদের থাকে তাদের কিন্তু রেসপিরেটরি ফাংশন এমনিতেই দুর্বল থাকে। হুম। এবং সিভিয়ার ওবেসিটি তোমরা আগে পড়ছো কিনা, এটা কিন্তু এমনিতেই রেসপিরেটরি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার করতে পারে, কর পালমোনালি ডেভেলপ করতে পারে ডিউ টু সিম্পল ওবেসিটি। এজন্য এটা একটা সিভিয়ার ওবেসিটি থাকলে এটা একটা হাই রিস্ক। আর ভাইটালস এর মধ্যে বলছে রেসপিরেটরি রেট মোর দ্যান 25, মানে ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, হাইপক্সিয়া। আর ল্যাবরেটরি ফিচারের মধ্যে এটা হচ্ছে ডি ডাইমার মোর দ্যান 1000, সিআরপি মোর দ্যান 100, ফেরিটিন মোর দ্যান 300, লিম্ফোসাইট absolute lymphocyte count less than 0.8, raised troponin, raised LDH and raised CPK। এখন হাই রিস্ক বলছে ওয়ান এপিডেমিওলজিক্যাল, মানে এখান থেকে একটা, এই গ্রুপ থেকে একটা, আর এই গ্রুপ থেকে একটা, অথবা এই গ্রুপ থেকে একটা, যে কোনো দুইটা যদি পাওয়া যায় তাহলে সেটাকে
হাই রিস্ক ডিজিজ বলা হবে এবং এগুলোকে খুব ক্লোজলি মনিটর করতে হবে। আচ্ছা, এখন আমাদের মেইন পার্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্টকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাশনাল পলিসি, ইনফেকশন স্প্রেডকে কন্ট্রোল করার জন্য ন্যাশনাল পলিসি, যেমন লকডাউন অথবা কোন অফিস কতদিন খোলা থাকবে, কোনটা বন্ধ থাকবে, মানুষ ট্রাভেল করতে পারবে কিনা, বিদেশে যেতে পারবে কিনা, তারপরে মানুষকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া, টেলিভিশন নিউজ পেপার এগুলোর মাধ্যমে শিক্ষা দেওয়া, এবং দরকার হলে আইন প্রয়োগ করা, এবং হাসপাতালে রোগীদের সেবার জন্য যেসব জিনিসগুলো দরকার, হাসপাতালে পর্যাপ্ত বেড, পর্যাপ্ত ডাক্তার, তারপরে নার্স এবং চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী এগুলো সরবরাহ করা, এটা হচ্ছে ন্যাশনাল পলিসি। আর একটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ মেজার, প্রত্যেক মানুষকেই তার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সরকারকে হেল্প করতে হবে, নিজের পার্সোনাল প্রোটেকশন। এখানে মেইনলি দুটা পয়েন্ট, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং আর একটা হচ্ছে পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিন বলতে মেইনলি হ্যান্ড হাইজিন, কিছুক্ষণ পর পর হাত ধোয়া, যদি কন্টামিনেটেড কোনো কিছু সন্দেহ হয় সেটা ধরার পরে হাত ধোয়া, পারলে সাবান পানি দিয়ে হাত ধোয়া, না পারলে অ্যালকোহল বেসড যে হ্যান্ড স্যানিটাইজার আছে সেগুলো দিয়ে হাত ধোয়া। আর আমরা যে ট্রিটমেন্ট দেবো এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন হসপিটাল, এটার সম্পর্কে আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, লেকচার তো বেশ বড়, মানে কন্টিনিউ করবো নাকি? হ্যালো ভাইজিদ। জি স্যার। স্যার আজকে সপ্তাহে ফেলুন পরের দিন। স্যার অনেকে 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 বলছে স্যার অনেক বেশি হয়ে গেছে তো স্যার, এখন ম্যানেজমেন্টটা কি? এখন লেটে ডিস্টার্ব দিচ্ছে। তোমাদের ইচ্ছা আর কি, যদি কন্টিনিউ করতে চাও আমি ম্যানেজমেন্ট পার্টটা শেষ করে দিতে পারি, না হলে এটা আবার আরেকদিন নিতে হবে আর কি। যদি স্যার বেশি হয় তাহলে স্যার থাক, আর যদি কম হয় তাহলে শেষ করে দিন। আচ্ছা, যেহেতু ভিডিও রেকর্ড করা থাকবে আমি খুব কুইক যাই, এরপরে যদি সম্ভব হয় আরেকদিন আবার ডিটেলস বলবো, না হলে ভিডিও দেখে নিও আর কি। হ্যাঁ, শেষ করে দিই, ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে। জি স্যার। ম্যানেজমেন্টের মধ্যে হসপিটাল হচ্ছে ট্রায়াজ রুম। ট্রায়াজ সম্পর্কে তোমরা ধারণা আছে কিনা? ট্রায়াজ হচ্ছে রোগীর সিভিয়ারিটি অনুযায়ী রোগীকে অ্যাসেস করা, মাইল্ড, মডারেট আর সিভিয়ার কেস। যদি মাইল্ড হয় তাহলে বাড়িতে পাঠিয়ে দেবো, মডারেট বা সিভিয়ার হলে হাসপাতালে ভর্তি রাখবো, আর ক্রিটিক্যাল হলে সেটাকে রেফার করে দেবো যেখানে আইসিইউ আছে সেরকম জায়গায়। এটা একটা ন্যাশনাল গাইডলাইনের চার্ট। ট্রায়াজের কথা যেটা বললাম, এই ইভ্যালুয়েশনের পরে যদি আমরা যদি মাইল্ড কেস হয় এবং রিস্ক ফ্যাক্টর নাই, তাদের ক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি দিব না এবং বাড়িতেই চিকিৎসা দেব। আর যদি মাইল্ড কেস সাথে রিস্ক ফ্যাক্টর থাকে, ওই যে হাই রিস্ক বললাম সেই রিস্ক ফ্যাক্টর গুলো থাকে, তাহলে আমরা ভর্তি দিব, এবং মডারেট বা সিভিয়ার ক্রিটিক্যাল কেস হলে ভর্তি দিব। তাই মডারেট সিভিয়ার কেস কিভাবে বুঝবো? এটা হচ্ছে যদি ভিজিবল রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি রেট মোর দেন 25, স্যাচুরেশন অফ অক্সিজেন লেস দেন 94, পেশেন্ট লুকস আনওয়েল, এইসব যদি থাকে তাহলে মডারেট আর সিভিয়ার। আর স্যাচুরেশন অফ অক্সিজেন লেস দেন 94%, এটা থাকলে মডারেট, সিভিয়ার আর ক্রিটিক্যাল। এটা ভর্তির পরে অক্সিজেন দিয়ে বুঝতে হবে মডারেট না সিভিয়ার না ক্রিটিক্যাল। আমরা কোন কেসে কি ট্রিটমেন্ট দেবো সেটা পরবর্তী স্লাইড আছে। আর যদি ট্রায়াজের মধ্যে রোগীর সিমটম দেখে মনে হয় নন কোভিড, তাহলে সেটাকে নন কোভিড পার্টে পাঠাতে হবে, তো সেখানকার ডাক্তার যারা আছে তারা সেটাকে দেখবে। যদি মাইল্ড কেস হয় তাহলে বাড়িতে পাঠিয়ে দিলাম, মাইল্ড কেস বাড়িতে। মাইল্ড কেস কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে ভর্তি করতে হবে, মাইল্ড কেসের ট্রিটমেন্ট দিতে হবে, সাথে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, লো মলিকুলার ওয়েট হেপারিন। আর মডারেট আর সিভিয়ার কেস, এটা আমরা বলছি অক্সিজেন স্যাচুরেশন কম, তাই না? অক্সিজেন কম আছে, তাহলে এদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে অক্সিজেন দেওয়া। অক্সিজেন দিয়ে যদি রেসপন্স করে তাহলে সেটা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকবে, আর যদি অক্সিজেন দেওয়ার পরে রেসপন্স না করে তাহলে এটা ক্রিটিক্যাল কেস, তাহলে এটা আমাদের রেফার করে দিতে হবে হায়ার সেন্টারে। ঠিক আছে? এবং ট্রায়াজে যখন পেশেন্ট আসলো,
আসার পরে পজিটিভ হোক আর টেস্ট করা থাক বা নাই থাক, এই সিভিয়ারিটি অনুযায়ী চিকিৎসা দিতে হবে এবং টেস্ট করতে হবে তার করোনা আছে অথবা নাই। সাইলেন্ট হাইপক্সিয়া একটা টার্ম আছে, যে পেশেন্টের হাইপক্সিয়া আছে কিন্তু ব্রেথলেসনেস নাই, এরকম পেশেন্ট পাওয়া যেতে পারে, মানে দেখে ভালো মনে হচ্ছে কিন্তু আসলে ভালো না। তাদের পালস অক্সিমিটার এবং যদি একটু এক্সারসাইজ করা, এই র্যাপিড ওয়াক টেস্ট 1-2 মিনিট যদি একটু হাঁটাহাঁটি করে, তার স্যাচুরেশন যদি 5%-এর বেশি কমে যায়, এটা একটা ইন্ডিকেশন যে সিভিয়ার ডিজিজ। আচ্ছা, যে কিছু পেশেন্ট থাকতে পারে অ্যাসিম্পটোমেটিক, যারা কোনো কারণে টেস্ট হয়তো করলো পজিটিভ কিন্তু তাদের সিমটম নাই, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে হোম আইসোলেশন আর ইনফেকশন স্প্রেড প্রিভেন্ট করার জন্য যা যা দরকার সোশ্যাল ডিস্টেন্সিং এবং অন্যান্য যে মেজার আছে সেগুলো নিবে। আর যদি সিমটম দেখা যায় তাহলে হসপিটালে কন্ট্যাক্ট করবে। মাইল্ড কেসের জন্য আমরা বাড়িতে রাখবো এবং অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক, যদি পানি কম খায় তাহলে তার হিমো কনসেন্ট্রেশন হবে, ডিহাইড্রেশনের জন্য হিমো কনসেন্ট্রেশন এবং থ্রম্বোএম্বোলিজমের চান্স বেড়ে যাবে। আর সিমটোমেটিক ট্রিটমেন্ট, জ্বর থাকলে প্যারাসিটামল, নাকে সর্দি থাকলে, রাইনোরিয়া থাকলে অ্যান্টিহিস্টামিন, কাশি থাকলে সিমটোমেটিক যে কফ রিলিভার আছে সেগুলো দিতে পারি। আর এদের সিমটম যদি ডিটোরিয়েট করে তাহলে হাসপাতালে যোগাযোগ করবে। আচ্ছা, এরপর হচ্ছে বললাম মাইল্ড কেস যদি কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকে তাদের ক্ষেত্রে ভর্তি করে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস দিতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে মডারেট কেস। মডারেট কেস হচ্ছে নিউমোনিয়া, আছে কিন্তু হাইপক্সিয়া নেই, অলরেডি আমরা ক্লাসিফিকেশনে বলছি। এদের ক্ষেত্রে মাইল্ড যে সিমটোমেটিক কেসের ট্রিটমেন্ট সেটা দেব, প্লাস থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস। আর হচ্ছে এখানে একটা কন্ট্রোভার্সিয়াল অ্যান্টিভাইরালের কথা বলা আছে, অ্যান্টিভাইরাল ফেভিপিরাভির, এটা বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অনেকে প্র্যাকটিস করতেছে। যদি মডারেট কেস হয়, নিউমোনিয়ার এভিডেন্স থাকে, তাহলে তাদের এটা দিতে পারি। এখানে একটা বলছে অ্যাভয়েড নেবুলাইজেশন, পারতপক্ষে নেবুলাইজেশন দিব না, এটা অ্যারোসল তৈরি হয় এবং হেলথ কেয়ার পার্সনের ইনফেকশন স্প্রেড করতে পারে। এই ক্ষেত্রে আমরা ইনহেলার দিব, যদি শ্বাসকষ্ট সালবেটামল দরকার হয় তাহলে ইনহেলার দিব উইথ ভলিউম স্পেসার। এরপরে সিভিয়ার কেস মানে অক্সিজেন কম, মানে নিউমোনিয়া প্লাস হাইপক্সিয়া, এদের ক্ষেত্রে আমরা অক্সিজেন দেব। অক্সিজেন দেওয়ার জন্য প্রথমে আমরা নেজাল ক্যানুলার মাধ্যমে দেব। নেজাল ক্যানুলায় কিন্তু 6 লিটারের বেশি দেওয়া যায় না, এর চেয়ে বেশি দিলে অক্সিজেন নষ্ট হবে এবং রোগীর ডিসকমফোর্ট হবে। নেজাল ক্যানুলায় কাজ না হলে পরবর্তী স্টেপ হচ্ছে ফেস মাস্ক দিয়ে অক্সিজেন দেবো, এখানে 10 লিটার পর্যন্ত দেওয়া যায়। এরপরে যদি অক্সিজেন স্যাচুরেশন 90%-এর কম থাকে তাহলে এটা আমরা রেফার করব হায়ার সেন্টারে, মানে তার আইসিইউ সাপোর্ট লাগবে, এটা ক্রিটিক্যাল কেস। আর এখানে বলা হচ্ছে যদি সিভিয়ার কেস হয় তাহলে লো মলিকুলার হেপারিন থেরাপিউটিক, মানে প্রোফাইল্যাকটিক ডোজের ডাবল, 1 মিলিগ্রাম পার কেজি সাবকিউটেনিয়াসলি টুয়াইস ডেইলি। আর একটা কথা হচ্ছে প্রনিং পজিশন। প্রন পজিশন মানে উপর হয়ে শুয়ে থাকা। উপর হয়ে শুয়ে থাকলে এটা হচ্ছে সুপাইন পজিশনে। আচ্ছা, পরের ছবিটা দেখেন। চিত হয়ে শুয়ে থাকলে, যেহেতু আমাদের লাঙের ম্যাক্সিমাম পার্টটা থাকে পিছন দিকে, 2/3 থাকে পিছনের দিকে, এটা এখানে লেখা আছে অ্যান্টেরিয়র 1/3 আর পোস্টেরিয়র 2/3। এখন যদি চিত হয়ে শুয়ে থাকে সুপাইন পজিশন, তাহলে পোস্টেরিয়র যে বড় পার্টটা সেখানে কিন্তু অক্সিজেনেশন কম হয়, এই যখন নিউমোনিয়া বা এয়ারডেস থাকে। যদি প্রন পজিশন করা হয় তাহলে এই 2/3 পার্টটা অক্সিজেনেশনের জন্য জায়গা পায় এবং এটা লাংয়ের ক্যাপাসিটিকে 33% বাড়িয়ে দিতে পারে শুধুমাত্র পজিশন চেঞ্জ করার কারণে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ম্যানেজমেন্ট অফ দ্য মডারেট আর সিভিয়ার কেস। আর এটার সাথে ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ। ব্রেথ হোল্ডিং এক্সারসাইজের একটা নেমোনিক আছে, এটা হচ্ছে 4-7-8। মানে পেশেন্ট জোরে শ্বাস নিবে, ইন্সপিরেশন 4 সেকেন্ড ধরে মনে মনে 4 পর্যন্ত গুনবে, জোরে শ্বাস নিবে 4 সেকেন্ড ধরে, এরপরে শ্বাসটা বন্ধ করে রাখবে 7 সেকেন্ড এবং আস্তে আস্তে শ্বাসটা ছাড়বে 8 সেকেন্ড ধরে মনে মনে 8 পর্যন্ত গুনবে। এটা হচ্ছে ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ। এবং ছাড়ার সময় ঠোঁটটাকে একটু বন্ধ করে শীষ দেওয়ার মতো পার স্লিপ ব্রিদিং, মানে সিওপিডি তে পড়ানো হয়েছিল তোমাদের, মনে আছে কিনা, পার স্লিপের মতো করে শ্বাসটা ছাড়তে হবে। এটা ঘন্টায় মোটামুটি 5 বার করে রিকমেন্ডেশন, 1 ঘন্টায় মিনিমাম 5 বার। এটা হচ্ছে ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ। আর সিভিয়ার কেসের মধ্যে স্টেরয়েডের একটা রোল আছে, ওরাল মেথাইলপ্রেডনিসোলোন দিতে পারি। আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাল একটা ইনজেক্টেবল পাওয়া যায় রেমডেসিভির, এটা কন্ট্রোভার্সিয়াল, WHO এখনো বলছে মানে রুটিনলি না দিতে।
আর কাদেরকে আমরা রেফার করব, যেসব কেস মানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে ইমপ্রুভমেন্ট না হয় তাদেরকে আমরা রেফার করব। হ্যাঁ, যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, সিভিয়ার কেস, এআরডিএস, ফিচার্স অফ অ্যাকিউট কিডনি ইনজুরি, মাল্টি অর্গান ফেলিয়ার, অ্যাক্টিভ ব্লিডিং, অ্যানি সিরিয়াস কার্ডিওভাস্কুলার ও সেরিব্রোভাস্কুলার ডিজিজ। তবে ট্রান্সপোর্টের সময় যাতে অক্সিজেন পায়, যদি নেসেসারি আইভি ফ্লুইড দরকার হয় সেগুলোর জন্য আমরা এনশিওর করে তারপরে পাঠাই। এরপর হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস। ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে রেসপিরেটরি ফেলিয়ার, সেপসিস, সেপটিক শক, এই তিনটা হচ্ছে মেইন। এছাড়া পেশেন্টের স্ট্রোক হতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি, কিডনি ফেলিয়ার হতে পারে, অ্যাকিউট করোনারি সিনড্রোম, মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, এবং মাল্টি অর্গান ফেলিয়ার, লিভার ফেলিয়ার, কিডনি ফেলিয়ার একসাথে হতে পারে এগুলো। হ্যাঁ, এখানে অক্সিজেন থেরাপির কয়েকটা চার্ট দেখানো হয়েছে। নেজাল ক্যানুলার মাধ্যমে রেসপিরেটরি ফেলিয়ার থাকলে কিন্তু নেজাল ক্যানুলার মাধ্যমে আমরা দিতে পারবো না। অলরেডি আমরা বলছি নেজাল ক্যানুলার মাধ্যমে 6 লিটারের বেশি দেওয়া যায় না। সিম্পল ফেস মাস্ক, এটার মাধ্যমে 10 লিটারের বেশি দেওয়া যাবে না। আর একটা হচ্ছে নন রিব্রেদার মাস্ক, এটার ছবি তোমরা দেখছো কিনা। মাস্কের সাথে একটা রিজার্ভার ব্যাগ থাকে, এটার মধ্যে 100% অক্সিজেন থাকে এবং একটা মেশিনের মাধ্যমে হাই প্রেসারে দেওয়া হয়। কিন্তু নন রিব্রেদার বলা হয় কারণ রোগী যখন ব্রেথ ছেড়ে দেয় এই সময় এই এক্সেল যে এয়ার কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং, এটা কিন্তু ব্যাগের ভিতরে ঢুকতে পারে না। এটা মাস্কের সাইড দিয়ে দুটো ছিদ্র আছে, ভেন্ট আছে, এখান দিয়ে বের হয়। এই জন্য এটাকে বলা হয় নন রিব্রেদার মাস্ক। এখানে 15 লিটার পর্যন্ত দেওয়া যায়। আর একটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা একটা স্পেশাল মেশিন, হাই ফ্লো নেজাল ক্যানুলা। এটার মাধ্যমে হাই প্রেসার এবং উইথ হিউমিডিটি এবং অপটিমাল টেম্পারেচার রোগীকে অনেক বেশি অক্সিজেন দেওয়া যায়, আপ টু 70 লিটার পার মিনিট দেওয়া যায়। 70 লিটার, এখানে কমপক্ষে 20 লিটার দিতে হবে, 20 লিটারের কম দিলে এই ক্যানুলা কাজ করবে না। হ্যাঁ, ডিটেলস আর এখানে বললাম না। এই হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া 70 লিটার অক্সিজেন, এটা দেওয়ার পরেও যদি কোনো কাজ না হয় তাহলে তাদেরকে ভেন্টিলেশনে যেতে হবে, নন ইনভেসিভ ভেন্টিলেশন। এটা এরকম একটা মেশিন যেখানে প্রেসারের মাধ্যমে দেওয়া হয়। এখানে দুইটা ভাগ আছে, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার আর বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার। কন্টিনিউয়াস পজিটিভ মানে ইন্সপিরেশন এক্সপিরেশনে দুইটাতে একই প্রেসার দেওয়া হয়, আর বাই লেভেল মানে ইন্সপিরেশনে প্রেসার বেশি দেওয়া হয়, এক্সপিরেশনে কম দেওয়া হয়। এতেও যদি কাজ না হয় পরবর্তী স্টেপ হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশন। কিন্তু ইনভেসিভ ভেন্টিলেশনের আউটকাম খুবই খারাপ, মর্টালিটি মোর দ্যান 90%। যদিও 50 to 90% বলে, আমাদের দেশে মোর দ্যান 90%। এটা আমরা অলরেডি বলে ফেলছি। নন ইনভেসিভ ভেন্টিলেশন ডিটেলস দরকার নাই। আচ্ছা, স্টেরয়েডের কথাটা বলছি, আমাদের এখনো গাইডলাইনে মিথাইলপ্রেডনিসোলোন আছে। তবে রিসেন্টলি ইউকের একটা স্টাডি আছে, বড় স্টাডি, সেখানে ডেক্সামেথাসোনের স্টাডি আছে। ডেক্সামেথাসোনটা মর্টালিটি রিডিউস করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডেক্সামেথাসোন এগুলা কিন্তু বাড়িতে যেসব পেশেন্ট থাকে এদের কখনোই অ্যাডভাইস করা যাবে না। এটা হসপিটালে ভর্তি এবং যাদের অক্সিজেন স্যাচুরেশন কম শুধুমাত্র তাদের জন্য। আর অ্যান্টিবায়োটিকের কথা আসছে, যদি সাসপেক্টেড ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারি ব্রড স্পেকট্রাম, যেমন ইনজেকশন মেরোপেনেম। যদি হাইপারটেনশন থাকে তাহলে নরএপিনেফ্রিন, এখানে ডোপামিন, ডোভিটামিন এগুলা কিন্তু কাজ করবে না। আর ভলিউমটা কশাসলি দেখতে হবে, ফ্লুইড ওভারলোড করা যাবে না, যেহেতু এমনিতেই রেসপিরেটরি ফেলিয়ার, ফ্লুইড ওভারলোড দিলে রেসপিরেটরি ফেলিয়ার আরো অ্যাগ্রাভেট করতে পারে। এখানেও রেমডেসিভিরের কথা বলা আছে। আর কিছু বাড়তি ড্রাগ, যদি সাইটোকাইন স্টর্ম একটা টার্ম আছে, এটার ডিটেলসে যাচ্ছি না যেহেতু তাড়াতাড়ি করতেছি। সাইটোকাইন স্টর্ম হলে তাদের ক্ষেত্রে টোসিলিজুমাব একটা মনোক্লোনাল বায়োলজিক্যাল এজেন্ট। আর একটা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, যারা করোনা পেশেন্ট ভালো হয়ে গেছে তাদের প্লাজমা দেওয়া যায়, এটাকে বলা হয় কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। মনিটরিং অফ পেশেন্ট, এখানে কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে, পরে দেখে নিও। এটা ডেক্সামেথাসোনের ট্রায়ালটা ইউকেতে যে ট্রায়াল হয়েছে, 2104 জন পেশেন্টকে ডেক্সামেথাসোন দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে এই রেজাল্টটা যে মর্টালিটি কমায়। অ্যান্টিকোয়াগুলেশন ইন কোভিড-19, এটা আমরা ডিটেলসে যাচ্ছি না, অলরেডি আমরা বলছি কাকে কাকে দিব, মানে যাদের অক্সিজেন স্যাচুরেশন কম তাদেরকেই দিব, সোজা কথা। হ্যাঁ, আর কন্ট্রাইন্ডিকেশন কাদেরকে দিব না, যদি প্লেটলেট কাউন্ট 25,000 কম হয়, অ্যাক্টিভ ব্লিডিং, হাই রিস্ক অফ ব্লিডিং হয়, লিভার ফেলিয়ার থাকে, সিভিয়ার হাইপারটেনশন যদি থাকে মোর দ্যান মানে 230/120 এর চেয়ে বেশি থাকে, আর যদি কোনো সার্জিক্যাল প্রসিডিওর করা হয় তার 12 ঘন্টার মধ্যে দেওয়া যাবে না।
আর যদি কোনো পেশেন্ট অলরেডি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট পেয়ে থাকে তাহলে তাকে ইনজেকশনে সুইচ করতে হবে। এখানে একটা বিশাল চার্ট, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি হাইলাইট করে দিচ্ছি 3টা পার্ট। আমরা মানে কোন পেশেন্টের কি ডোজে দিব সেটার একটা চার্ট। এখানে যদি লো রিস্ক হয়, ডি ডাইমার যদি লেস দেন 1000 থাকে তাহলে আমরা ইনক্সাপেরিন 40 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি দেব, এটা সহজ হিসাব। আর বাকিগুলো কিছু এক্সেপশনাল হিসাব আছে। আর যদি হাই রিস্ক হয়, যাদের ডি ডাইমার মোর দেন 1000 এবং ইনক্রিজিং অক্সিজেন রিকোয়ারমেন্ট, তাদের ক্ষেত্রে ডাবল ডোজে দিব 40 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। ঠিক আছে। আর যদি কনফার্ম অর হাই সাসপিশন অফ পালমোনারি এম্বোলিজম অর থ্রম্বোএম্বোলিজম, তাদের ক্ষেত্রে ডোজ আরো বেশি, ইনক্সাপেরিন 1 মিলিগ্রাম পার কেজি টুয়াইস ডেইলি। এবং এই হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে এদেরকে ছুটি দেওয়ার পরেও এক্সটেন্ডেড থ্রম্বোপ্রোফাইলাক্সিস, মানে এদেরকে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়। আমাদের দেশে দেওয়া হয় রিভারক্সাবান 1 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। এটা 1 মাস পর্যন্ত দেওয়া হয়, 4 উইকস। আচ্ছা, লোমুলিক অনেকেই জিজ্ঞেস করে যে আমরা বাসায় আছি করোনা পজিটিভ, যে ইনজেকশন হেপারিন না নিয়ে যে ওরাল রিভারক্সাবান এটা খেলে হয় কিনা। তো এটা কিন্তু রিকমেন্ডেড না। প্যারেন্টেরাল অ্যান্টিকোয়াগুলেশন ইজ প্রিফার্ড। কি কি কারণে এটা এখানে লেখা আছে দেখে নিও। লো মলিকুলার ওয়েট হেপারিন ভার্সাস আনফ্র্যাকশনেটেড হেপারিন, আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন প্রেফার করব টু রিডিউস দ্য হেলথ কেয়ার ওয়ার্কার কন্ট্যাক্ট, রোগীর কাছে বারবার যেতে হবে না, এটা একটা সুবিধা। আর আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করা যায় যাদের ক্ষেত্রে ব্লিডিং রিস্কটা অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। কোয়াগুলোপ্যাথি ম্যানেজমেন্ট, এটা দরকার নাই, দেখে নিও। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক, যদি ব্লিডিং হয় তাহলে অনেকে ট্রানেক্সামিক অ্যাসিড ইউজ করে থাকে, এটা কিন্তু ডিআইসি তে কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না। কারণটা হচ্ছে রিকভারি ফ্রম ডিআইসি ইজ ডিপেন্ডেন্ট অন এন্ডোজেনাস ফিব্রিনোলাইসিস, আর ট্রানেক্সামিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিফিব্রিনোলাইটিক, এটা কিন্তু দেওয়া যাবে না। আদার ড্রাগ এর কথা মানে বিভিন্ন সময় বিভিন্ন ট্রায়ালে দেখা গেছে যে ক্লোরোকুইন, হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, এগুলো কোনোটাই মানে বেনিফিট প্রুভেন হয় না। মানে ক্লোরোকুইন এবং হাইড্রক্সিক্লোরোকুইন এটার ক্ষেত্রে অলরেডি এস্টাবলিশ যে এটা মর্টালিটি বাড়ায়, এই জন্য এটা একেবারেই ব্যান্ড, এটা দেওয়াই যাবে না। আর ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, এটা অনেক জায়গায় স্টাডিতে মানে অ্যানেকডোটাল রিপোর্ট, মানে আমি দিয়ে দেখলাম যে কয়েকজন রোগী ভালো হয়েছে, এরকম কিছু রিপোর্ট আছে কিন্তু কোনো স্টাডি নাই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইভারমেকটিন মানে প্রতি ঘরে ঘরে আছে এখন। আদৌ বেনিফিশিয়াল প্রমাণিত হবে কিনা এটা সময় বলে দিবে। প্রেগনেন্সির ব্যাপারে বাড়তি কিছু নাই, এটা প্রেগনেন্সির যে মানে গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান তার ডিসিশন অনুযায়ী চলবে। তবে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা নিয়ে প্রেগনেন্ট ওমেনরা চিন্তায় থাকে আমার বাচ্চার হবে কিনা, সরাসরি ভার্টিক্যাল ট্রান্সমিশনের সম্ভাবনা অলমোস্ট নাই, এটা প্রমাণিত হয় নাই। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এর ব্যাপারেও বলছে ব্রেস্ট মিল্কে এটা পাওয়া যায় না, ডিটেকশন করা যায় না। তবে ব্রেস্ট ফিড করাবে না এই জন্য মায়ের ওপিনিয়ন নিতে হবে। হ্যাঁ, যে মায়েরা ব্রেস্ট ফিড করাতে চায় সেখান থেকে বাচ্চার ইনফেকশনের রিস্ক যেহেতু কিছুটা বেশি থাকে, যারা ব্রেস্ট ফিড করাতে চায় তাদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে প্র্যাকটিস গুড হাইজিন and wear a face mask to prevent transmission of the virus to the infant by respiratory droplet. ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ছড়াবে না কিন্তু ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে, এই জন্য মাস্ক পরে নিতে হবে এবং হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আর মায়েরা এবং ফ্যামিলি মেম্বার তারা যদি চায় যে বাচ্চাকে দুধ খাওয়াবে না এই মুহূর্তে, সেক্ষেত্রে মায়ের এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক এটা হাইজিন মেনটেন করে খাওয়ানো যেতে পারে। কার্ডিওভাস্কুলার ইভেন্ট পেশেন্টের এমআই হতে পারে, মায়োকার্ডিটিস হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, এর জন্য কার্ডিওলজিস্টের ওপিনিয়ন লাগবে। অ্যাকিউট কিডনি ফেলিয়ার ডেভেলপ করতে পারে, ডায়ালাইসিসও লাগতে পারে। ডিসচার্জ ক্রাইটেরিয়া, হাসপাতালে ভর্তি থেকে ছুটি দেবো কখন? যদি 3 দিন জ্বর না থাকে উইদাউট প্যারাসিটামল এবং রেসপিরেটরি সিমটম যথেষ্ট ইমপ্রুভ করে তাহলে কিন্তু ছুটি দেওয়া যাবে। আগে যেমন বলা হতো একটা রিপিট পিসিআর টেস্ট 2 বার পর পর নেগেটিভ আসলে তারপরে ছুটি, সেই ক্রাইটেরিয়া কিন্তু এখন আর নাই। 3 দিন জ্বর না থাকলে এবং রেসপিরেটরি সিমটম ইমপ্রুভ করলে পেশেন্টকে ছুটি দেওয়া যাবে। আর ডিসকন্টিনিউশন অফ দ্য ট্রান্সমিশন বেসড প্রিকশন,
অনেক অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, তারা জিজ্ঞেস করে অনেকে কাজে কর্মে কবে যেতে পারবে। তারা সিমটম অনসেট থেকে 10 দিন পরে কাজে যেতে পারবে, মানে টেস্ট পজিটিভ থেকে 10 দিন পরে কাজে যেতে পারবে। আর যদি সিমটোমেটিক হয় তাহলে ডিসচার্জ ক্রাইটেরিয়ার মতো 3 দিনের বেশি জ্বর থাকা যাবে না এবং রেসপিরেটরি সিমটম ইমপ্রুভ করতে হবে। আর সিমটম অনসেট থেকে অ্যাটলিস্ট 10 দিন পাস করতে হবে। আচ্ছা, ইনফেকশন কন্ট্রোল এটা তাহলে বাদ দিলাম, যেহেতু অনেক হয়ে গেছে। এটা আমি জাস্ট স্লাইডগুলো প্লে করতেছি, তোমরা পরে ভিডিওতে দেখে নিও আর কি। অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর, আমাদের যেমন নেবুলাইজেশন একটা অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর, এক্ষেত্রে মানে স্পেশাল প্রিকশন নিতে হয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে স্পেশাল প্রিকশন ইনক্লুডিং N95 মাস্ক। এখানে কিছু মাস্কের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে N95, এটা হচ্ছে KN95। N95 অথবা ইকুইভ্যালেন্ট মাস্ক, এটা আমরা আসল নকল কিভাবে বুঝবো সেটা একটা ছবি দেওয়া ছিল, সেটা আর বিস্তারিত বললাম না। একটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ফুল ইকুইপমেন্ট বলতে আমরা কি কি বুঝি? একটা হচ্ছে মেইন হচ্ছে মাস্ক। মাস্ক, এটা সার্জিক্যাল মাস্ক হতে পারে, N95 মাস্ক হতে পারে, অথবা ইকুইভ্যালেন্ট হতে পারে, ডিপেন্ডিং অন দ্য এনভায়রনমেন্ট। এরপরে থাকবে একটা এই কভারঅল মানে গাউন, এরপরে হ্যান্ড গ্লাভস, এরপর হচ্ছে গগলস, এরপর হচ্ছে ফেস শিল্ড, আর নিচের দিকে থাকবে শো কভার। এই টোটালটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কমপ্লিট। পিপিই কিভাবে পড়তে হয় এবং খুলতে হয় সেটার কিছু গাইডলাইন দেওয়া আছে, এটা দেখে নিও। ভ্যাকসিনের কথা, ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা করতেছে, কিন্তু এখনো ট্রায়াল পর্যায়ে আছে। মোস্ট অ্যাডভান্স হচ্ছে ইউকে বেসড, যেটা চ্যাডক্স 1, ডাক্তার কি জানো, সারা গিলবার্ট, সে যেটা করতেছে সেটা হচ্ছে ফেজ 2-3 ট্রায়াল শুরু হয়েছে বোধহয় অলরেডি, মানে ইন ইংল্যান্ড এন্ড ব্রাজিল। কতদিন থাকবে এটা নিয়ে সায়েন্টিস্টরা অনেক গবেষণা করতেছে। এটা দেখা যাচ্ছে 1918 সালে যে স্প্যানিশ ফ্লু, যেটা 2 বছর স্থায়ী ছিল, সেটার সাথে অনেকটা মিল আছে। এই জন্য ধারণা করা হচ্ছে এটা 18 থেকে 24 মাস পর্যন্ত থাকতে পারে, কিন্তু এটা অ্যাবসলিউট কিছু না, এটা জাস্ট ধারণা, রিসার্চ থেকে ধারণা করা হচ্ছে। দ্য প্যান্ডেমিক কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত 60-70% ইমিউনাইজড না হবে আইদার ন্যাচারালি অর বাই ভ্যাকসিন, ততদিন পর্যন্ত এটা না যাওয়ারই সম্ভাবনা আছে। এখানে পসিবল আউটকাম কি হতে পারে সেটার সিনারি দেখা যাচ্ছে যে মাল্টিপল ওয়েভস, কিছুদিন কেস বেশি আবার কম, আবার বেশি আবার কম, এভাবে চলতে পারে প্রায় 2 বছর। স্প্যানিশ ফ্লুতে দেখা গেছিল যেটা, সেটার মতো হতে পারে যে প্রথম পিক যেটা থাকে এর পরবর্তী সেকেন্ড পিকে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, এরকম হতে পারে। আর থার্ড পসিবিলিটি হচ্ছে অল্প অল্প করে সারা বছরই থাকতে পারে। এটা হচ্ছে সিডাপ, এটা হচ্ছে আমেরিকান একটা রিসার্চের তাদের রিপোর্ট এটা। আর প্রিভেন্টিভ মেজার্স আমাদের অ্যাবসলিউটলি নেসেসারি না হলে স্টে হোম, জরুরি দরকার ছাড়া বের হওয়া যাবে না। যদি বাইরে বের হতে হয় তাহলে মাস্ক ইউজ করতে হবে, অ্যাটলিস্ট একটা সার্জিক্যাল মাস্ক অথবা কাপড়ের মাস্ক, এবং মাস্কটা প্রপারলি ইউজ করতে হবে, কাভারিং দ্য নোজ এন্ড ফেস। মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স 6 ফিট, মিনিমাম 6 ফিট। যে হাঁচি কাশি দিলে যে ড্রপলেট, এটা 6 ফিটের বেশি দূরে সাধারণত যেতে পারে না, এই জন্য 6 ফিট দূরত্ব মেনটেন করবো। মেইনটেইন কফ এটিকেট, মানে ইউজিং টিস্যু টু কভার দ্য নোজ এন্ড ফেস ডিউরিং কাফিং এন্ড স্নিজিং। যদি টিস্যু না থাকে তাহলে বেন্ড এলবো, হাতের কনুইয়ের উপরে কাশি মানে হাঁচি কাশি দিতে হবে। যদি টিস্যু ইউজ করি সেটা বেনে ফেলতে হবে, এবং হাঁচি কাশি দেওয়ার পরে হাতটা ভালো করে ওয়াশ করতে হবে। এরপরে ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, এটা বলা হচ্ছে প্রতি 2-3 ঘন্টা পর পর একবার হাত ধোয়া, এবং যে কোনো জিনিস যদি টাচ করি কন্টামিনেটেড মনে হলে তারপরে হাত ধুতে হবে। ডু নট টাচ ইউর ফেস, ফেসের এটাকে বলা হয় টি জোন, চোখ এবং মুখ নাক এই মিলে টি এর মতো, হ্যাঁ, এটাকে বলা হয় টি জোন। এই জোনটাকে হাত যদি পরিষ্কার না থাকে তাহলে টাচ করা যাবে না, এবং চেষ্টা করতে হবে হাত পরিষ্কার থাকলেও টাচ না করতে, অভ্যাস গড়ে তোলা। আর ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু অ্যাডভাইস বলা হয়, সেটা হচ্ছে টেক রেগুলার এক্সারসাইজ, টেক ইট হেলদি ফুড ইনক্লুডিং ভেজিটেবলস উইথ অ্যাডিকুয়েট স্লিপ 6 to 8 hours পার ডে। এই হচ্ছে যার যার পার্সোনাল প্রোটেক্টিভ মেজার। যেহেতু করোনা কতদিন থাকবে ঠিক নাই, করোনার সাথেই চলতে হবে।
আমাদের নিজের সাবধানতা নিজেই যতটুকু পারি সেটা নিতে হবে। তা আমরা কি কি দেখলাম তাহলে? ভাইরোলজি, ভাইরাসের এটা হচ্ছে একটা SARS-CoV-2 ভাইরাস, আরএনএ ভাইরাস, যেটা স্পাইক প্রোটিন মেইন প্যাথোলজিতে হেল্প করে। এটার প্যাথোফিজিওলজির মধ্যে মেইনলি বাইন্ড উইথ এসি রিসেপ্টর in the lung, heart, vessels and kidney. Clinical feature mainly fever and cough, but there may be other symptoms. আর হচ্ছে severity আমরা বললাম mild, moderate, severe and critical disease depending on presence of pneumonia or hypoxia. Investigation এর মধ্যে RT-PCR to confirm the diagnosis and some supporting investigation. এর মধ্যে prognostic value আছে D dimer, ferritin এবং CRP, এগুলো যত বেশি থাকবে তার রিস্ক মানে প্রগনোসিস তত খারাপ। আর ম্যানেজমেন্ট হচ্ছে সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দেব, কারো কারো ক্ষেত্রে অক্সিজেন, অ্যান্টিকোয়াগুলেশন, অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড। আর অ্যান্টিভাইরাল গুলো কন্ট্রোভার্সিয়াল, যেমন ফেভিপিরাভির এবং রিমডেসিভির। আর ইনফেকশন কন্ট্রোল, এটার ডাক্তারদের জন্য হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আর স্ট্যান্ডার্ড প্রিকশন সেটা সবার জন্য, সেটা আমরা কয়েকটা কথা বললাম, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং এবং পার্সোনাল হাইজিন। থ্যাংক ইউ, অনেক বড় লেকচার, তাড়াতাড়ি শেষ করলাম। তাও মনে হয় প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সবাই কি আছে নাকি চলে গেছে? মানে না স্যার আছি আছে। স্যার। না স্যার আমরা সবাই আচ্ছা, আছে স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো। এমবি শেষ হয়ে যেতেছে স্যার। স্যার কোনো কোশ্চেন থাকলে কি আমরা গ্রুপে করতে পারি? হ্যাঁ, গ্রুপে করতে পারবা, কিন্তু অ্যান্সার পেতে হয়তো দেরি হবে, টাইম মতো থাকবো না। জি স্যার, সমস্যা নেই। আচ্ছা, আর এই যে পার্টি, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, হ্যাঁ? অ্যাটেন্ডেন্সটা আমরা কিভাবে নিতে পারি বলো তো? আর আমি স্যার রুল বাইরে বলি স্যার, আপনি লিখে নামটা রাখেন হচ্ছে স্যার। মেসেজের মাধ্যমে বলতে পারেন। হ্যাঁ, স্যার স্যার স্ক্রিনশট রেখে দিছি স্যার। স্ক্রিনশট স্যার পার্টিসিপেন্ট যারা আছে স্যার ওটা স্ক্রিনশট রেখে দিলে হবে স্যার। আচ্ছা, অনেকে তো ওই যে মোবাইলের নাম দিয়ে রাখছে রেডমি, এটা কিভাবে বুঝবো? আচ্ছা ওদেরকে নাম চেঞ্জ করতে বলতে হবে স্যার, আচ্ছা, ওদের সবাইকে আসল আচ্ছা, নামটা দিতে আমি হবে। আমি বলতেছি এর পরবর্তীতে সবাই যখন, এটা তো ফার্স্ট ক্লাস, মানে অনেক কিছুই হয়তো ল্যাকিংস আছে, তো পরবর্তীতে সবাই যখন জয়েন করবে প্রথমে নিজের রোল নাম্বারটা লিখবা, এরপরে নাম লিখবা। জি স্যার।